ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। দুদিন কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার একটু সমস্যা হয়েছিল, তাই জন্য দিতে পারিনি কিছু ব্যক্তিগত সমস্যার জন্য। আবার তোমরা আজকে 24 তারিখ থেকে সমস্ত যেমন পেতে আগে প্রতিদিন সেরকমই পাবে। 22-23টা, আজকে আমরা 24 তিনটেই আজকে দিয়ে দেব। তো একটুখানি আমাদের সাথে কোঅপারেট করো। তো চলো আজকে শুরু করি। এটা হচ্ছে 22 এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। প্রথম প্রশ্ন, 1 নম্বর, জাতীয় সিভিল সার্ভিস দিবস বা ন্যাশনাল সিভিল সার্ভিস ডে 2024 কবে পালিত হলো? এটা 21শে এপ্রিল পালন করা হলো। প্রতি বছর ভারতে 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয়। এটি প্রথম জাতীয় বেসামরিক পরিষেবা দিবস পালিত হয়েছিল 21শে এপ্রিল 2006। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে এটা পালন করা হয়েছিল। ভারতের সিভিল সার্ভিস ইতিহাসে একটি উল্লেখযোগ্য কৃতিত্ব সর্দার বল্লভভাই প্যাটেল দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি ভারতীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে একীভূত করার ভূমিকার জন্য ব্যাপকভাবে ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত। তাকে ভারতীয় সিভিল সার্ভিসের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। তো 21শে এপ্রিল ন্যাশনাল সিভিল সার্ভিস ডে পালিত হলো। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় 2550তম ভগবান মহাবীর নির্মাণ মহোৎসবের উদ্বোধন করেছেন? উত্তরটা হচ্ছে নয়াদিল্লি। মহাবীর জয়ন্তীর শুভ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির ভারত মণ্ডপে 2550তম ভগবান মহাবীর নির্মাণ মহোৎসব উদ্বোধন করেছেন। ইভেন্টে 24তম তীর্থঙ্কর ভগবান মহাবীরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, যারা অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরাগ্রহ এই শিক্ষাপথকে আলোকিত করেছে, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সর্বজনীন ভ্রাতৃত্বের প্রতি যারা দায়িত্ব পালন করেছে। এই অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী মোদী একটি স্মারক ডাক টিকিট এবং মুদ্রা প্রকাশ করেন। স্কুলের শিশুদের দ্বারা পরিবেশিত বর্তমান সে বর্ধমান শিরোনামে একটি নৃত্যনাট্যের সাক্ষীও তিনি ছিলেন। নয়াদিল্লি হচ্ছে দিল্লির রাজধানী। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে 3টে প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য আবিষ্কার করা হয়েছে? উত্তরটা হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানায় প্রত্নতাত্ত্বিকরা 3টি উল্লেখযোগ্য স্থানের সন্ধান করেছে। এই আবিষ্কারগুলির মধ্যে রয়েছে ঘন বনের মধ্যে অবস্থিত 200টির বেশি মেগালিথিক স্মৃতিস্তম্ভ, একটি ব্যতিক্রমী লৌহ যুগের মেগালিথিক সাইট যা অনন্য স্থাপত্য শৈলী প্রদর্শন করে, এবং 2টি রক আর্ট সাইট যা প্রাচীন শৈল্পিক অভিব্যক্তি প্রকাশ করে। তেলেঙ্গানার ঘন বনের কেন্দ্রস্থলে 200টির বেশি মেগালিথিক স্মৃতিস্তম্ভ রয়েছে, যা প্রধানত ডলমেনোয়েট সিস্ট, যা 1000 খ্রিস্টপূর্বাব্দ আগে তৈরি। তাদের বর্গাকার আয়তক্ষেত্রাকার আকৃতি দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই স্মৃতিস্তম্ভগুলির একটি স্বতন্ত্র নির্মাণ শৈলী প্রদর্শন করে। পাশে স্ল্যাবগুলি ক্যাপ স্টোনের কন্ট্যুরগুলিকে মিরর করে সাজানো আছে, যার ফলে প্রতিটি কাঠামো একটি অনন্য আকৃতির হয়। এছাড়া মুলুগু জেলায় একটি যুগান্তকারী আবিষ্কার, বান্দলা গ্রামের কাছে গুড়াওয়াট্টার কাছে একটি লৌহ যুগের মেগালিথিক সাইট পাওয়া গেছে। ভদ্রমী কোঠাগুডেম জেলার গুন্ডলা মণ্ডলে 2টি নতুন রক আর্ট সাইট উন্মোচিত হয়েছে। তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি, রাজ্যপাল ডক্টর তামিলিসাই সৌন্দররাজন, ন্যাশনাল পার্ক আশুরেড্ডি ন্যাশনাল পার্ক, বনস্থলী ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যে লক্ষণ তীর্থ নদী প্রচণ্ড খরা এবং তীব্র তাপে শুকিয়ে গেছে? উত্তরটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের কোডাঙ্গু জেলার নৈসর্গিক সৌন্দর্যের জন্য এই লক্ষণ তীর্থ নদীটি হচ্ছে বিখ্যাত। সেই নদীটি প্রচণ্ড খরা এবং তীব্র তাপে শুকিয়ে মারা গেছে। উত্তর বন থেকে এটি উৎপন্ন এবং কাবেরী নদীতে মিলিত হওয়ার আগে 180 কিলোমিটার প্রসারিত হয়েছে। তবে এবছর নদীটি সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার এখানে জলের সংকট দেখা গেছে। আর দেখা যাচ্ছে শুকিয়ে যাওয়ার কারণ হিসেবে এবছরে বৃষ্টিপাতের উল্লেখযোগ্য ঘাটতি। 40% বৃষ্টি ঘাটতির সম্মুখীন হয়েছে, তার জন্য এই নদীটি শুকিয়ে গেছে। এই নদী শুকিয়ে যাওয়ার ফলে দক্ষিণের যে এলাকায় কোডাঙ্গুর কৃষকদের মারাত্মকভাবে প্রভাবিত করেছে। তার ফলে বিশেষ করে তাদের বিভিন্ন ফসল, বিশেষ করে কফি বাগানে যে জল সেচ হয় সেটার সমস্যা হয়েছে। কুর্গ জেলার তালাকাভেরি থেকে উৎপন্ন হয়েছে এবং তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, পুদুচেরিতে এই নদীটি গেছে। কর্ণাটক রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট ন্যাশনাল পার্ক, বান্দিপুর ন্যাশনাল পার্ক, ভানুরঘাটা ন্যাশনাল পার্ক, কুন্দ্রমুখী ন্যাশনাল পার্ক আর নাগরহোল ন্যাশনাল পার্ক।
পরের প্রশ্ন 5 নাম্বার। সম্প্রতি কোন দেশ অ্যান্টি এয়ারক্রাফট পাইলজি 1-2 ক্ষেপণাস্ত্র এবং সুপার লার্জ স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল হাওয়াসাল 1 রা-3 ওয়ারহেড পরীক্ষা করেছে? এটা উত্তর কোরিয়া করেছে। 20 এপ্রিল 2024 একটি সাম্প্রতিক ঘোষণায় উত্তর কোরিয়ার পশ্চিম সাগরে একটি নতুন অ্যান্টি এয়ারক্রাফট পাইলজিট 1-2 ক্ষেপণাস্ত্র, যেটা এটা, এবং একটি সুপার লার্জ স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল হাওয়াল 1 রা-3 ওয়ারহেড এটার পরীক্ষা করেছে। 19 এপ্রিল 2024 পরিচালিত এই পরীক্ষাগুলি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি উত্তেজনার একটা উল্লেখযোগ্য বৃদ্ধি। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসন এই দুটো পরীক্ষা করার ফলে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র একটি পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা একটু শক্তি পরিচালনা করেছে। তো এটা নিয়ে সবার দেখা গেছে যে কি হয়, দেখা যাক। উত্তর কোরিয়া এটা উত্তর পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। রাজধানী পিয়ংইয়ং। এখানকার প্রধান নেতা কিম জং উন, আর মুদ্রা হচ্ছে উত্তর কোরিয়ান ওং। পরের প্রশ্ন 6 নাম্বার। সম্প্রতি কোন ব্যাংক এনসিএমসি সক্ষম ডেবিট এবং প্রিপেড কার্ড চালু করেছে? উত্তরটা হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক। এয়ারটেল পেমেন্টস ব্যাংক এনপিসিআই এর সহযোগিতায় এনসিএমসি সংযুক্ত ডেবিট এবং প্রিপেড কার্ড চালু করেছে রুপে দ্বারা। এই কার্ডগুলি ভারতের এক জাতি এক কার্ড উদ্যোগকে সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে। সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা এনসিএমসি সক্ষম ডেবিট কার্ড পেতে পারেন, যখন ওয়ালেট ব্যবহারকারী প্রিপেড কার্ড বেছে নিতে পারে। পরিবেশ বান্ধব ইপিভিসি উপাদান থেকে এগুলো তৈরি। এই কার্ডগুলি অফলাইন ট্রানজিশন লেনদেন, অনলাইন কেনাকাটা, ইভিএম চিপ সুরক্ষা সহ নিরাপত্তা সহ পেমেন্ট বিকল্পগুলি বিভিন্ন রকম সুবিধা দেবে। আর এই এনসিএমসি কার্ডের সুবিধা কি? এটা হচ্ছে অল ইন ওয়ান ভ্রমণ সমাধান করবে, বহুমুখী ব্যবহার করা যাবে, নমনীয় অর্থ প্রদানের বিকল্প এবং বর্ধিত নিরাপত্তা। এয়ারটেল পেমেন্টস ব্যাংক এটা হচ্ছে একটি ভারতীয় পেমেন্ট ব্যাংক যার সদর দপ্তর নতুন দিল্লি। ভারতী এয়ারটেল একটি সহযোগী প্রতিষ্ঠান। 5 জানুয়ারি 2022 আরবিআই আইন অনুযায়ী 1934-এর দ্বিতীয় তফসিলের অধীনে এটি ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত ব্যাংকের মর্যাদা দেওয়া হয়েছে। সিইও হচ্ছে অনুব্রত বিশ্বাস। মূল সংস্থা হচ্ছে ভারতী এয়ারটেল আর 2010-এ প্রতিষ্ঠা। পরের প্রশ্ন 7 নাম্বার। সম্প্রতি সিট্রোয়েন ইন্ডিয়া কোন ভারতীয় ক্রিকেটারদের তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? উত্তরটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় বাজারে তার ব্র্যান্ডের উপস্থিতি সচেতনতা বাড়াতে একটি কৌশলগত পদক্ষেপে ফরাসি গাড়ি নির্মাতা সিট্রোয়েন ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। স্টেলানস্টিন গ্রুপ কোম্পানি, যেটি প্রতিযোগিতামূলক ভারতীয় যাত্রীবাহী গাড়ির বাজারে তুলনামূলক নতুন প্রবেশকারী, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটি দৃঢ় অবস্থান খুঁজে বের করে এবং ব্র্যান্ড পরিচয়কে শক্তিশালী করার জন্য তাকে নিযুক্ত করেছে। এই স্টেলান্টিস গ্রুপের অংশ সিট্রোয়েন 2019 সালে ভারতীয় বাজারে প্রবেশ করে। 2021 সাল থেকে গাড়ি বিক্রি শুরু করে। এটি নবাগত কোম্পানি হওয়া সত্ত্বেও ভারতীয়তে খুব তার উপস্থিতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আর ধোনির কথা বললে তোমরা সবাই জানো 2011 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জিতেছে, 2013 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তিনি রাজীব গান্ধী খেলরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ, আইসিসি ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জিতেছে। তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে যাতে এই ব্র্যান্ডটা আরও সবার সামনে তুলে ধরা যায়। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কোন ব্যক্তি আর্যভট্ট পুরস্কারে সম্মানিত হয়েছেন? উত্তরটা হচ্ছে পাভলুরি সুব্বারাও। পাভলুরি সুব্বারাও তিনি হচ্ছে সিইও এবং অনন্ত টেকনোলজিসের চেয়ারম্যান এবং অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া দ্বারা প্রতিষ্ঠিত আর্যভট্ট পুরস্কারে ভূষিত হয়েছে। এই সম্মানটি রাওয়ের ভারতে মহাকাশ বিজ্ঞানের প্রচারে অসামান্য আজীবন অবদানকে স্বীকৃতি দেয়। আর্যভট্ট পুরস্কার ছাড়াও মহাকাশ ও বিমান চালনার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি নিয়ে রাওকে এএসআই দ্য বিশিষ্ট ফেলো উপাধিতেও সম্মানিত করা হয়েছে। এই পাভলুরি সুব্বারাও তিনি ইসরোতে একজন বিজ্ঞানী হিসেবে তার যাত্রা শুরু করেছিলেন। 1992 সালে তিনি ইসরোর প্রতিরক্ষা সেক্টরে দেশীয়ভাবে ডিজাইন এবং আধুনিক অ্যাভিওনিক্সের বিকাশের লক্ষ্যে উদ্যোক্তাদের সাথে তিনি মিলিত হয়ে কাজ করেছিলেন। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কোন সর্বকনিষ্ঠ ভারতীয় দাবাড়ু ফাইট ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জিতে ইতিহাস তৈরি করেছেন? উত্তরটা হচ্ছে ডোমা রাজু গুকেশ, যাকে আমরা এম গুকেশ নামে চিনি।
একটি অসাধারণ কৃতিত্বে মাত্র 17 বছর বয়সী ভারতীয় দাবাড়ু ডোম্বারাজু গুকেশ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী হয়ে 5 ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জিতে ইতিহাস তৈরি করেছেন। এবং শুধু তাই নয়, গুকেশই প্রথম কিশোর যিনি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জিতেছে। ক্যান্ডিডেটস টুর্নামেন্টের গুকেশের দুর্দান্ত পারফরমেন্স দেখেছে। তিনি দুর্দান্ত 9-14 স্কোর করেছে এবং প্রথম স্থানে শেষ করেছেন। এই জয়ের সাথে তিনি কিংবদন্তি বিশ্বনাথ আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হয়ে ওঠেন এবং এই বছরের শেষের দিকে বিশ্ব দাবা চ্যাম্পিয়নের প্রতিদ্বন্দ্বী হিসেবে তার স্থানও নিশ্চিত করেছে। এবং পরবর্তী দাবা বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণ করতে হলে তাকে শক্তিশালী যে ডিং লিনেন তার মুখোমুখি হতে হবে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কে চাইনিজ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন? উত্তরটা হচ্ছে মার্কস ভার্স্টাপেন। রেড বুলের তিনি গাড়ির চালক। 2024-এ চাইনিজ গ্র্যান্ড প্রিক্স 2024 তিনি এটা জিতলেন। তিনি 5 বছরের মধ্যে চিরে প্রথম ফর্মুলা 1 রেসকে চিহ্নিত করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন। ভার্স্টাপেন কমান্ডিং পারফরম্যান্স দেখেছিলেন এবং দ্বিতীয় স্থান অর্জনকারী ম্যাকলারেনের ল্যান্ডো নরিসের চেয়ে তিনি 13.7 সেকেন্ড এগিয়ে ফিনিশ করেছিলেন এবং তারপরে রেড বুলের সতীর্থ সার্জিও পেরেজ নারিসের থেকে 6 সেকেন্ড পিছিয়ে শেষ করেছিল, অর্থাৎ তিনি থার্ড পজিশনে ছিলেন। এটা তার মরশুমের হচ্ছে 4র্থ গ্র্যান্ড প্রিক্স এবং এখনও পর্যন্ত 58তম তিনি এই গ্র্যান্ড প্রিক্স জিতেছেন। এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।